জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই WBCS এর প্রিলিমের রেজাল্ট বেরিয়েছে। অনেকে মেন এবং হিস্ট্রি অপশনাল নিয়ে খাটছো। ডিসেম্বর মাসের সেট পরীক্ষার ডেট টেন্টেটিভ আমরা পেয়ে গেছি, হতে চলেছে 26তম সেট এবং নেট পরীক্ষা রয়েছে সামনেই। তাই বহু ছাত্রছাত্রীর দাবি যে স্যার একটু গভীরে, একটু কনসেপচুয়াল, যাতে আমাদের WBCS মেনের মতো প্রশ্নগুলো ক্র্যাক করে আসতে পারি বা নেট এবং সেট ক্র্যাক করতে পারি। তাই একটা কমন টপিক নিয়ে আজকে আলোচনা করব। যারা WBCS হিস্ট্রি অপশনাল নিয়ে এগিয়ে চলেছ, যারা আমার কাছে পার্সোনাল পড়ে ঠিক আছে, যারা পড়ো না ক্লাসটা অবজার্ভ করবে, পুরো ভিডিওটা শুনবে, তাহলে অপশনাল আসলে কী জিনিসটি আবার লিখতে হয় বুঝতে পারবে। WBCS হিস্ট্রি অপশনাল মানে লেন্দি 3 পাতা 4 পাতা নয়, টু দ্য পয়েন্ট, ইনফরমেটিভ, সায়েন্টিফিক হয়ে লেখার পদ্ধতি কিন্তু জানতে হবে। এই যদি এক্সপার্ট প্রয়োজন হয়, বিভিন্ন বই কিনে মুখস্থ লিখে ফেললাম, দ্যাট ইজ নট হিস্ট্রি। ইতিহাস লেখার টেকনিকটা, বিজ্ঞানসম্মত ওয়েটা আজকে দেখতে পাবে। তো সেই কমন টপিক আজকে নিয়ে এসছি সতীদাহ প্রথা নিয়ে। সেই সতী সিস্টেম নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে লিখলে স্কোর বেশি করা যায়, সবচেয়ে বেশি স্কোর হিস্ট্রি থেকে করা যায়, লেখার টেকনিক দেখাবো। আর প্রিলিম মেন বা যে কোনো পরীক্ষা ইতিহাস যদি সতীদাহ প্রথা লেখা থাকে, আমি কোশ্চেন করে আসতে পারবো। মনে রাখবে, এই সতীদাহ প্রথা প্রথম বন্ধ করার পদক্ষেপ নিয়েছিল কিন্তু ওলন্দাজরা। আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা হিস্ট্রি অপশনাল খাতা দেখতে গিয়ে দেখছি, যখন পরীক্ষা নিচ্ছি সেখানে চেক আউট করে দেখছি যে কত ছিল কনসেপ্ট কম। ওলন্দাজরা প্রথম ভারতবর্ষের বুকে কি করেছিল না, সতীদাহ প্রথা বন্ধের চেষ্টা করেছিল। সতীদাহ প্রথা বন্ধের জন্য ওলন্দাজরা প্রথম কি করলো, চিড়সুড়া, আজকের হুগলির চুচুড়াতে বন্ধ করেছিল তারা প্রথম। তারপর দ্বিতীয় ফরাসিরা, তারা চন্দননগরে প্রথম সতীদাহ প্রথা বন্ধের প্রোক্লামেশন দিয়েছিল। তারপর ইংরেজরা পদক্ষেপ নিয়েছিল। ইংরেজদের মধ্যে প্রথম সতীদাহ প্রথা বন্ধের জন্য এগিয়ে এসেছিল লর্ড কর্নওয়ালিস। লেখা হয়, অনেকে বলবে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত হবে। স্যার বোধহয় ভুল করে পড়িয়েছে এটা। না, সতীদাহ প্রথা বন্ধের জন্য প্রথম পদক্ষেপ নিয়ে এসেছিল বন্ধ করার জন্য কর্নওয়ালিস। পরে একমাত্র ব্যক্তি ওয়েলেসলি সারা ভারত জুড়ে সার্ভে করে সতীদাহ প্রথা বন্ধের জন্য চেষ্টা করেছিলেন। তার পরবর্তীকালে প্রথম মিন্টো ওয়ান, যারা বলে অমৃতসরের সন্ধি হয়েছিল, সে প্রথম মিন্টেও সতীদাহ প্রথা বন্ধের চেষ্টা করেছিল। এই ওলন্দাজ, ফরাসি আমরা জানি না, কর্নওয়ালিস, ওয়েলেসলি, প্রথম মিন্টো জানি না, ডাইরেক্ট সতীদাহ প্রথা 1829 বেন্টিং পড়ে চলে গেলাম। আমি আবারও বলছি, দিনের পর দিন পরীক্ষার সিট কমে যাচ্ছে, ক্যান্ডিডেট বা ছাত্রীদের সংখ্যা বাড়ছে। এই কম্পিটিশনের দুনিয়ায় টিকতে গেলে এইভাবে পড়াশোনা করুন, তাহলে মনে রাখবেন কথাটা মিলিয়ে নেবেন। আগামী দিনে আপনি সময় নষ্ট করতে নেমেছেন, সময় নষ্ট করবেন না। এই প্রগতিশীল সমাজে সময়ের প্রচুর মূল্য। যাই হোক, এইবারে আরও একটা প্যাচ আমরা পাই। কি প্যাচ পাই? বাংলার বুকে কলকাতা সারাউন্ডিংয়ে প্রথম সতীদাহ প্রথা বন্ধ হয় 1829 সালে 4 ডিসেম্বর। মনে রাখতে হবে, সারা ভারতবর্ষে 1830 জানুয়ারি সতীদাহ প্রথা বন্ধ হয়। সতীদাহ প্রথা বন্ধ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা আন্দোলন করেছিল রামমোহন রায়। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ যখন করছে, তার বিশাল বড় ভূমিকা ছিল 1828 সালের ব্রাহ্মসভা, 1830 সালে ব্রাহ্ম সমাজ। সতীদাহ প্রথার বিরুদ্ধে 1830 সালে ব্রাহ্ম সমাজকে চ্যালেঞ্জ করে রাধাকান্ত দেব, রক্ষণশীলতার পূজারী ছিলেন, কনজারভেটিভ ছিলেন রাধাকান্ত দেব, 1830 প্রতিষ্ঠা করলেন ধর্মসভা। এই রাধাকান্ত দেব আর কেউ নন, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, কলকাতা যে একদম বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে যে প্রেসিডেন্সি কলেজ যেটা ছিল, যে হিন্দু কলেজ ছিল, তার কিন্তু ম্যানেজিং কমিটির সেক্রেটারি ছিল। রাধাকান্ত দেবকে পূর্ণ সমর্থন করেছিলেন আর এক রক্ষণশীল মানুষ, কনজারভেটিভ মানুষ, তিনি হলেন রামকমল সেন। এদের নেতৃত্বে রামমোহন রায় বিপদে পড়েছিলেন। এদের নেতৃত্বে ডিরোজিও হিন্দু কলেজ থেকে সাসপেন্ড হয়েছিলেন। 1831 রামমোহন একদম কি হলো, ইংল্যান্ডে চলে গেলেন। 30 সালে দ্বিতীয় আকবর শাহের অনুমোদন নিয়ে ভাতা আটকে দেওয়া হয়েছিল। ভাতা আদায়ের জন্য লন্ডন চলে গেল 30 সালে। 31 সালে ডিরোজিও মারা গেল। তো রাধাকান্ত দেবের কিন্তু অনেকটা পথ ফাঁকা হয়ে গিয়েছিল, মনে রাখতে হবে। তো সেই সতীদাহ প্রথা নিয়ে আজকে আলোচনা করব। এই প্রসঙ্গে একটা আলবার্ট আইনস্টাইন প্রখ্যাত বিজ্ঞানীর একটা উক্তি বলবো। তিনি বলছেন যে পরমাণু ভাঙার চেয়েও একটা কুসংস্কার ভাঙা কঠিন। সতীদাহ প্রথা এতটাই বড় কুসংস্কার ছিল, যা পরমাণু ভাঙার চেয়েও কঠিন ছিল সেই সময়কালে, মনে রাখবে এটা। তো আজকে সে সতীদাহ প্রথা নিয়ে বলবো। 1821 সালে যে রেকর্ড বেরায় এবং 1826 যে রেকর্ড বেরিয়েছিল, সে দুটো রেকর্ডে কোন কোন জায়গায় কি রেকর্ড দিয়েছিল। তৎকালীন 3টে বাংলার প্রধান কেন্দ্র কলকাতা এবং মুর্শিদাবাদ এবং ঢাকা, 3টে শহরের রেকর্ডগুলো বলানোর চেষ্টা করবো আজকে। মন দিয়ে শুনো ভিডিওটা, তাহলে বুঝবে ইতিহাস কিভাবে ধরতে হয়, ইতিহাসকে পড়তে হয়। সতীদাহ প্রথা 1829 বেন্টিং, এই বলে যদি আপনি ভাবেন অনেক ইতিহাস জেনে গেছি, আপনি পরীক্ষার হলে কিন্তু কষ্ট পেতে পারেন। তাই আপনারা ওইগুলো পাশাপাশি এই গল্পগুলোকে জানুন। তাই জানা স্যার ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের, ইতিহাস প্রেমী মানুষদের চ্যানেলটার লিঙ্কটা শেয়ার করবে, তার ইতিহাস আসলে কি জানতে পারবে আস্তে আস্তে করে। শুরু করছি সতীদাহ প্রথা
প্রখ্যাত উক্তি দিয়ে শুরু করেছে। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, কি বলেছিলেন? একটা পরমাণুর চেয়েও একটি কুসংস্কার ভাঙা আরও কঠিন। সেই কুসংস্কার হচ্ছে সতী সিস্টেম। মনে রাখবে। একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নটা আগে দেখে নিতে হবে। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করলে প্রথম প্রতিবাদে নেমেছিল কোন সংগঠন? উত্তরে আমরা দেখো অপশন দিয়েছি ধর্মসভা, ব্রাহ্মসভা, ব্রাহ্ম সমাজ এবং দেখে নাও জমিদারি সভা। দেখো আমি প্রসঙ্গে একটু বলে দিই ভালো করে। ধর্মসভা হচ্ছে 1830 সালে রাধাকান্ত দেব প্রতিষ্ঠা করেছিল। কে প্রতিষ্ঠা করেছিল? রাধাকান্ত দেব প্রতিষ্ঠা করেছিল। এবং এই ধর্মসভা প্রতিষ্ঠা করে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে নেমেছিল। কে? রাধাকান্ত দেব 1830 সালে। তাহলে আমরা জানি 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়। এই আত্মীয় সভা 1819 সালে বন্ধ হয়ে যায়। এটা বহু লোককে প্রশ্ন করেছিলাম যে আত্মীয় সভাটা গেল কোথায়? না, 1500 আত্মীয় সভা 1819 সালে বন্ধ হয়ে যায়, আর থাকেনি। মনে রাখবে এই আত্মীয় সভা 1815 সালে প্রতিষ্ঠা হয়েছিল শিয়ালদার এন্টালি ডিরোজিওর বাড়িতে। কার বাড়িতে বসতো বৈঠক? ডিরোজিওর বাড়িতে। মনে রাখবে 1819 সালে বন্ধ হয়ে গেল। 1828 সালে ওই বন্ধ হয়ে যাওয়া 1815 সালে যে প্রতিষ্ঠিত হলো আত্মীয় সভা, সেই আত্মীয় সভা 1828 সালে দুটো ভাগে ভেঙে গেল। ডিরোজিওর অনুগামীরা একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলো, ব্রাহ্মণের অনুগামীরা 1888 প্রতিষ্ঠা করলো ব্রাহ্ম সভা। আর এই ব্রাহ্ম সভাতে সকল সমাজের মানুষরা আসুক, ব্রাহ্মণরা শুধু একটা গোষ্ঠী নয়, সকলেই আসুক। তাই ব্রাহ্ম সভার নাম 1830 সালে প্রতিষ্ঠা করে রাখা হলো ব্রাহ্ম সমাজ। 1815 সালে আত্মীয় সভা ডিরোজিওর বাড়ি এন্টালিতে গড়ে তোলা হয়েছিল, ওখানে বৈঠকটা বসতো। আর ব্রাহ্ম সভা কলেজ স্ট্রিট বাটার সামনে, যার আজকের নাম কেশবচন্দ্র সেন স্ট্রিট, ওখানে গড়ে উঠেছিল। আর জোড়াসাঁকোর সন্নিকটে, জোড়াসাঁকোর কাছে ব্রাহ্ম সমাজ গড়ে উঠেছিল। এইগুলো নিয়ে যখন আপনারা গবেষণা করবেন, লেখক জীবনী নামবেন, সব জেনে যাবেন আস্তে আস্তে করে। মনে রাখবেন এইভাবে ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হলো। মনে রাখবে রাধাকান্তের বড় একটা কন্ট্রিবিউশন ছিল। মতামত কি ছিল? না, মনে রাখতে হবে না, কলকাতার জমিদারদের যেমন কোনো স্বার্থক্ষুণ্ণ না হয়, সেই জন্য 1838 সালে 1838-এ সমস্ত জমিদারদের ঐক্যবদ্ধ করে কলকাতার বুকে একটা সংগঠন জন্ম দিল, যার নাম ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদারি সভা। 1838-এ প্রতিষ্ঠা হয়েছিল। এবার রিপোর্টগুলো আমি দিয়ে দেবো সতীদাহ প্রথার। 1821 সালে একটি রিপোর্ট, সরকারি রিপোর্ট পেশ করলো। সরকারি রিপোর্টে কি বলা হলো দেখে নাও একবার। সতীদাহর পরিসংখ্যান, যারা WBCS অপশনাল নিয়েছেন, যারা কোনো ইন্টারভিউ দিতে যাবেন, যখন সতীদাহ প্রথার ডিটেলসটা বলবেন, আপনি গল্পটা ভাসিয়ে দিবেন, দেখবেন মানুষ আপনাকে লুপে নেবে। 1821 সালে সরকারি রিপোর্টে সতীদাহর যে পরিসংখ্যান দেখে নেওয়া যাক। 15 সালে মুর্শিদাবাদে 11 জন সতী হয়েছিল, কলকাতায় 253, ঢাকায় হচ্ছে 31। একদম গ্রামের রেকর্ডটা বসিয়ে দিয়েছি আমি। 1816 মুর্শিদাবাদে 22, ডবল বেড়েছে। কলকাতায় বেড়েছে 289, ঢাকাতে 24, বেড়ে বেড়ে যাচ্ছে। দেখে নাও রেকর্ডগুলো। 1817 সালে মুর্শিদাবাদে সতী হয় 42, ডবল হারে বেড়েছে প্রায়। কলকাতায় বেড়ে যাচ্ছে 442-এ গেছে এবং ঢাকাতে গেছে 552, পরপর র্যাঙ্ক করে যাচ্ছে। দেখে নাও 1818 মুর্শিদাবাদে 30, কলকাতায় 544, ঢাকাতে বাড়ছে 58। মনে রাখবে এটা। 1819 সালে দেখে নাও, দিয়ে দিয়েছি, মুর্শিদাবাদে 25, কলকাতায় 421, ঢাকাতে 55। পরিষ্কার রেকর্ডগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। 20 সালে 19টা বলে দিলাম, মুর্শিদাবাদে 25, কলকাতা 421, ঢাকায় 25, ঢাকায় 51, কলকাতা 370, মুর্শিদাবাদে। আস্তে আস্তে দেখে নাও কীভাবে প্রচারের ফলে কিন্তু আস্তে আস্তে করে সতীদাহর সংখ্যাটা এভাবে কমতে লাগছে। 1821 সালে যে রিপোর্ট, মুর্শিদাবাদে 12, কলকাতা 392, ঢাকাতে ছিল 52। 1822 সালে গিয়ে দেখছি 26-এ যে রিপোর্টটা পাচ্ছি হচ্ছে দ্বিতীয় রিপোর্ট, সেখানে গিয়ে পাচ্ছি দেখে নাও 22-এ মুর্শিদাবাদে 22 জন সতীদাহ হয়, কলকাতা 328, ঢাকায় 45। 1823 সালে মুর্শিদাবাদে 13, কলকাতায় 340, ঢাকাতে হয়েছিল 40 জন সতী। মনে রাখবে 1824 সালে মুর্শিদাবাদে 14, কলকাতা 373, ঢাকায় হচ্ছে 40 বা 40 জন। 1825 সালে রেকর্ডটা একবার দেখে নেওয়া যাক। 24টা বলে এসছি, দেখে না ভালো করে। 25টা দেখে নিয়ে যাক। মুর্শিদাবাদে 21 জন সতী হয়েছিল, কলকাতা 398 এবং ঢাকাতে 101 জন। 1826 সালে মুর্শিদাবাদে 22, কলকাতা 324, ঢাকায় 65। রেকর্ডগুলো মনে রাখবে। এবং সত্যি কি করুণ দশা ছিল। একজন মারা গেলে স্বামী তার স্ত্রীকে জ্বলন্ত চিতায় দেওয়া হতো, চারিদিকে ঢাক ঢোল পিটানো হতো, অনেক মানুষ একযোগে হয়ে শঙ্খধ্বনি বাজাতো যাতে নারীর চিৎকারটা শুনতে না পায়। কি করুণ দশা। এর ভিত্তিবাদী কিন্তু রামমোহন নেমেছিল। রামমোহন দেখো, সতীদাহ প্রথা আমরা বন্ধ করলাম 1829 ডিসেম্বর 4 তারিখ, তাই তো? এটার রদ হলো কলকাতা বাংলার কিছু অংশ। ভারতে রদ হয়েছে কবে? 1830 সালের
জানুয়ারি মাস ভারতবর্ষে লাগু হয়। মনে রাখবে লন্ডনের প্রিভি কাউন্সিল 1832 সালে সারা ভারতে সতীদাহ প্রথার বন্ধকে স্বাগত জানায় বা সাধুবাদ জানায়। মনে রাখবে এটা এই সতীদাহ প্রথা কুসংস্কার এমনই ছিল, সমাজ থেকে বন্ধ করা ছিল সকলের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে চ্যালেঞ্জ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ওলন্দাজরা প্রথম সতীদাহ প্রথা বন্ধ করছে চিনসুরা বা চুচুড়াতে। সতীদাহ প্রথা প্রথম চুচুড়ায় বন্ধ ঘোষণা করেছিল ওলন্দাজরা। ফরাসিরা বন্ধ করে চন্দননগরে। কি বন্ধ করে? সতীদাহ প্রথা। ভালো করে মনে রাখবে। বাংলার গভর্নর জেনারেলদের মধ্যে লর্ড কর্নওয়ালিস প্রথম সতীদাহ প্রথা নামক কুসংস্কার বন্ধের উদ্যোগ নিয়েছিল। পরবর্তীকালে কর্নওয়ালিসকে সমর্থন করে কে এগিয়েছিল? লর্ড কর্নওয়ালিসের উত্তরসূরি হিসাবে দেখব আমরা ওয়েলেসলি এগিয়েছিলেন, তিনিও বন্ধ চেষ্টা করেন। তারপর কি এসেছিল? প্রথম মেন্টো, তিনি কিন্তু এগিয়ে এসেছিলেন, কিন্তু কোনো সবই সংকেত আমরা তাদের কাছ থেকে পাইনি, চেষ্টা করেছিলেন। এমত অবস্থায় শাস্ত্রজ্ঞ পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, নামটা মনে রাখবে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার একদম কোট আনকোট বললেন। কি বললেন? না, সহমরণ সম্পূর্ণভাবে বিধবার ইচ্ছাধীন, জোর করে করতে পারে না। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কিন্তু মুখটা খুললেন। এবারে প্রশ্নটা হচ্ছে যে কোনো শাস্ত্র তো নির্দেশ নেই। রামমোহন রায় সতীদাহ প্রথার জন্য প্রথম আন্দোলন কবে শুরু করেন? এটা কিন্তু অনেকেই মেরে দিবে, 1829 সাল। আবারও বলবো, রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেন কবে? উত্তর হবে 1818 সাল। ওখানে কিন্তু 29 থাকবে, 30 থাকবে, 28 থাকবে, একটাও কিন্তু মারবেন না। উত্তর হবে 1818 সাল। ছোট করে মনে রাখবে, উইলিয়াম কেরি মানুষটার নাম না বললেই নয়। এই উইলিয়াম কেরি প্রথম মানুষ যে সতীদাহ প্রথা বন্ধ করলে সমাজের সার্বিক উন্নয়ন ঘটবে তিনি ঠিক করে ফেলেন। তিনি তো একজন ইংরেজ আগত, অ্যাংলো ইন্ডিয়ান। তিনি ভাবলেন আমি যদি পদক্ষেপ নেই, যেহেতু এখানে ইংরেজ শাসন তারা গ্রহণ করবে না, কর্ণপাত করবে না, তাই উইলিয়াম কেরির ভাবনাটা পৌঁছে দিচ্ছে রামমোহনের কাছে। রামমোহন জনপ্রিয়তা খাচ্ছে। সতীদাহ প্রথার প্রথম ধারণা কনসেপ্টটা কিন্তু উইলিয়াম কেরি এনেছিল, বন্ধ করা হোক। তাকে এগিয়ে নিয়ে গেল রামমোহন রায়। রামমোহনের আত্মসভা, ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সভা, এই কেন্দ্রগুলো। আবার দেখো উইলিয়াম কেরি 1820-তে প্রতিষ্ঠা করছে কি? ইন্ডিয়ান এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচারাল সোসাইটি। মনে রাখবে এটা। জেসি ম্যাটসম্যানকে বড়ভাবে সমর্থন করেছিল দিগদর্শন এবং সমাচার দর্পণ পত্রিকা, ছিলাম পত্রিকা প্রকাশে। উইলিয়াম কেরি প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ফোর্ট উইলিয়াম কলেজ 1800 প্রতিষ্ঠা হয়। সেখানে বেঙ্গলি বিষয়ে অধ্যাপনা যুক্ত হয়েছিল উইলিয়াম কেরি। সেই মানুষটাই কিন্তু রামমোহনকে বড় সমর্থন করেছিল, বলে গেলে চলবে না। তো যাই হোক, এই লর্ড হেস্টিংস বা মার্কুইস হেস্টিংস রামমোহনের কাছে একটা আবেদনপত্র জমা করে যে আপনি ইমিডিয়েট আন্দোলন করুন, আপনি সমর্থন পাবেন বা অনেকটা এগোতে পারবেন। মার্কুইস হেস্টিংস উইলিয়াম কেরি রামমোহনকে একটা আবেদনপত্র জমা করলো। রামমোহন রায় সে আবেদনপত্র পেয়েই কিন্তু শুরু করলো 1818 সালে সতীদাহের বিরুদ্ধে আন্দোলন। এবং সতীদাহ প্রথা আন্দোলনের সময়কালে রামমোহন প্রকাশ করলেন কি? না, সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ পুস্তিকা। রামমোহন 1818 সালে বিখ্যাত একটি পেপার প্রকাশ করেছিল যার নাম সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। এই পুস্তিকা 1818-তে প্রকাশ করছে রামমোহন রায়। মনে রাখবে, রামমোহন রায়ের সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ালেন রাধাকান্ত দেব। যে প্রথা প্রথম রেখেছি আমি, রাধাকান্ত দেব, দেখো আমি দিয়ে দিয়েছি। কি করলেন রাধাকান্ত দেবটা? মনে রাখবে, যিনি 1830 সালে ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন। সতীদার পক্ষে তিনি মত দিয়েছিলেন না, সতীদাহ বন্ধ করা যাবে না, কারণ এই সতী যে স্বামী মারা যাবে সেই নারীর কোনো বেঁচে থাকার স্থান নেই। সতীদার পক্ষে মত দিল রাধাকান্ত দেব। এবং আমাদের ব্রহ্মানন্দ উপাধ্যায়, ইনি সিনিয়র ছিল। আরেকজন 1861 সালে জন্মগ্রহণ করবেন, যিনি রবীন্দ্রনাথকে 1900 খ্রিস্টাব্দে দেবেন বিশ্বকবি উপাধি। সে ব্রহ্মানন্দ উপাধ্যায় বা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি জুনিয়র ব্রহ্ম বন্দ্যোপাধ্যায়, ইনি সিনিয়র ব্রহ্ম বন্দ্যোপাধ্যায়। সমাচারচন্দ্রিকা পত্রিকা প্রকাশ করে রাধাকান্তের পক্ষই নিয়েছিল। মনে রাখবে এইটা। এই রাধাকান্ত দেব, মনে রাখবেন, বিদ্যাসাগর যখন 1856 সালে বিধবা আন্দোলন শুরু করে ফেলছেন, 1856 সালে ক্যানিং যখন বিধবা আইনে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন, তার প্রতিবাদে তিনি নেমেছিলেন। বিদ্যাসাগর যখন আজকের জয়পুরিয়া কলেজে প্রথম আন্দোলনটা শুরু করেন 13 নম্বর রুমে, জয়পুরিয়া কলেজের 13 নম্বর রুমে আজকে যেখানটা, সেখানে প্রথম বিদ্যাসাগর একটা বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের জন্য একটা বৈঠক ডেকেছিল। তাকে চ্যালেঞ্জ করে ওই রাধাকান্ত দেব, যে সতীদাহ প্রথার পক্ষে রায় দিয়েছিলেন, তিনি শোভাবাজার রাজবাড়ির পাশে প্রতিষ্ঠা করেছিল নাটবাড়ি। কি প্রতিষ্ঠা করেছিল? নাটবাড়ি প্রতিষ্ঠা করেছিল। এইভাবে রাধাকান্ত দেব সতীদাহের পক্ষে এবং বিধবা বিবাহের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। মনে রাখবে এইটা। তবে রামমোহন জয়ী হলেন শেষ পর্যন্ত, বিদ্যাসাগর জয়ী হয়েছিলেন।
তো সতীদা প্রথা আজকে এই পর্যন্তই রইল। কেমন লাগলো নোটটা, থিওরিটা, ইনফরমেশন কেমন লাগলো জানাবে। ক্লার্কশিপ ক্যান্ডিডেট, মিসলেনিয়াস ক্যান্ডিডেট যারা রয়েছেন, আমাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস বইটা কিনবেন। বর্ণ পরিচয়ের বই এখন বেঙ্গলের টপের টপ, সেরা সেরা নাম্বার 1 পুস্তক। আপনারা অতি বিশ্বাসের সঙ্গে বইগুলো কিনতে পারেন, এটা আমার আবদার রইল। এবং সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা অনেক অনেক বড় জায়গায় চলে যেতে পারবেন। এবং প্রত্যেক শনিবার তোমাদের জানা স্যার কলেজ স্ট্রিটে নতুন রূপে ব্যাচ শুরু করেছেন, আপনারা আসুন, ইতিহাসকে নতুনভাবে জানুন এবং সহজ পাঠ্য করে জেনে নেওয়ার চেষ্টা করুন। আর রবিবার স্যারের বাড়িতে দীর্ঘ 20 বছরের ব্যাচ চলছে, যারা আসবেন মানুষ দায়িত্ব জানা স্যারের নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করে নেবেন। নতুন একটি ভূগোল বই বেরিয়েছে, যেটা পশ্চিমবঙ্গের 1 নম্বর বই, সেরা সেরা। দীপ্তকণ্ঠে কিনে আমরা দেখে নিন বইটা কোন লেভেলে করতে পেরেছি। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা, ভারতের প্রতিটা রাজ্য একদম মন দিয়ে পড়ে ফেলবেন, পুরো জায়গাগুলো কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে এই নতুন বইটাতে। ইতিহাসে ভালো বই খুঁজছেন WBCS এর জন্য, তারা অবশ্যই কিনবেন ইন্ডিয়ান হিস্ট্রি। যারা নেট সেট খুঁজছেন এই বইটা অবশ্যই নেট সেটের জন্য কিনে ফেলুন। প্র্যাকটিস জন্য এইটা, আচ্ছা WBCS দেবেন, এই বইটাকে আপনারা দিবারাত্র স্টাডি করুন, ইতিহাস বিষয়ে কিন্তু অনেক দূরে এগোতে পারবেন। তো আজকে এই পর্যন্ত রইল, কেমন লাগলো জানাবে। জানা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে ভিডিও কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, লাইক করবে, অন্যদেরকে শেয়ার করবে। বাই।